অ্যাগ্রেশন বা রাগ। অ্যাগ্রেশনকে আমরা কিভাবে বর্ণনা করি? অ্যাগ্রেশন হলো এমন একটা আচরণ যেখানে আমরা অন্য কাউকে আঘাত হানছি, সেটা মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে। মানে অন্যের ওপর আমার রাগ প্রকাশের যে আচরণ বা ব্যবহার তাকে আমরা অ্যাগ্রেশন বলে থাকছি। অ্যাগ্রেশন ইজ defined as any behavior intent to cause harm or damage to another individual or object, either physically or psychologically. তো এই অ্যাগ্রেশন মানেটা আমরা বুঝতে পারলাম যে অ্যাগ্রেশন হচ্ছে অন্য কাউকে আঘাত হানা, সেটা ভার্বাল অ্যাবিউজ হতে পারে, হিটিং, কিকিং অর গসিপিং, কোনো মানুষকে নিয়ে তার অনুপস্থিতিতে তাকে নিয়ে অন্য লোকের সাথে আলোচনা করাকেও কিন্তু আমরা এক ধরনের অ্যাগ্রেশন বলে থাকি। আচ্ছা, এই অ্যাগ্রেশন 3 ধরনের হয়ে থাকে, যেটা বললাম। ফিজিক্যাল অ্যাগ্রেশন, একটা হচ্ছে ভার্বাল অ্যাগ্রেশন, একটা হচ্ছে ইমোশনাল অ্যাগ্রেশন। ইমোশনাল অ্যাগ্রেশনটা কি? আমরা যখন কাউকে ম্যানিপুলেট করছি বা তাকে আমরা ইমোশনালি ফ্রাস্ট্রেটেড হয়ে কারোর ওপর রাগ দেখাচ্ছি, তখন আমরা সেটাকে ইমোশনাল অ্যাগ্রেশন বলে থাকছি। আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাগ্রেশন ইনভলভস এক্সপ্লোরিং ভেরিয়াস ফর্মস, ট্রিগার, স্ট্র্যাটেজিস ফর রিডিউসিং অর প্রিভেন্ট ইট। অ্যাগ্রেশনকে পুরোপুরিভাবে জানতে গেলে তার বিভিন্ন যে টাইপসগুলো আছে সেগুলোকে জানতে হবে, তার ট্রিগার্স মানে অ্যাকচুয়াল কী কী কারণে এই অ্যাগ্রেসিভনেসটা আসে সেটা সম্পর্কে জানতে হবে, এবং কীভাবে এটাকে কমাতে হবে সেটার সম্পর্কেও জানতে হবে। তবেই আমরা কিন্তু সম্পূর্ণ অ্যাগ্রেসিভনেসটাকে বুঝতে পারবো। আর্লি চাইল্ডহুডের মধ্যে থেকে কিন্তু আমরা অ্যাগ্রেসিভ নেচারের মানে বুঝতে পারি সেই মানুষটা বা বাচ্চাটা অ্যাগ্রেসিভ পরবর্তীতে হবে কি না, সেটা আমরা কিন্তু তার আর্লি চাইল্ডহুড থেকে বুঝতে পারি। যেমন সে যদি ভীষণভাবে কাঁদে, তারপর টেম্পার ট্যান্ট্রামস তার মধ্যে থাকে, কিকিং, তারপর যে কোনো কিছু ছুঁড়ে ফেলে দেওয়া জিনিসপত্র, লোকজনকে মারা, জিনিস ভেঙে দেওয়া, রেগে গিয়ে খুব কান্নাকাটি করা, খুব বায়না করা, এগুলো কিন্তু হচ্ছে পরবর্তীতে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের লক্ষণ হয়ে দাঁড়ায়। এবার আমরা কিছু অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের টাইপস জানবো। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাগ্রেশন। ফিজিক্যাল অ্যাগ্রেশন মানে বোঝাই যাচ্ছে যখন আমরা কারোর ওপর আঘাত হানছে শারীরিকভাবে, তখন আমরা সেটাকে ফিজিক্যাল অ্যাগ্রেশন বলছি। আরেকটা আমাদের হচ্ছে ভার্বাল অ্যাগ্রেশন। ভার্বাল অ্যাগ্রেশন যেখানে আমরা মৌখিকভাবে কাউকে আঘাত হানছি, তাকে আমরা ইনসাল্ট করছি, তাকে আমরা ভার্বালি অ্যাবিউজ করছি, বিভিন্ন বাজে কথা বলছি তাকে রেগে গিয়ে, সেগুলো হচ্ছে আমাদের ভার্বাল অ্যাগ্রেশন। তারপর একটা হচ্ছে রিলেশনাল অ্যাগ্রেশন, মানে তার সম্পর্কে আমরা মানে সামাজিক সম্পর্কে আমরা সেখানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাচ্ছি। মানে সেখানে আমি অন্য কারোর সম্পর্কে, একজনের সম্পর্কে বাইরে গিয়ে 2-4টে খারাপ কথা বলছি, তাকে নিয়ে বিভিন্নভাবে গসিপ করছি, তো সেগুলো হচ্ছে রিলেশনাল অ্যাগ্রেশন। আর একটা কি অ্যাগ্রেশন আসছে? আর একটা অ্যাগ্রেশন আসছে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল অ্যাগ্রেশন। যখন আমরা কোনো জিনিস ভেঙে দিচ্ছি, ফেলে দিচ্ছি ছুঁড়ে, তখন সেই জিনিসটা আমার গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যাগ্রেশন। আর আরেকটা হচ্ছে এই যে ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো দেখা যায় তার প্রত্যেকটারই কারণ আছে। আজ আমরা সেই কারণগুলোকে আলোচনা করব, যে কজেস অফ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। নিউরোসাইকোলজির দিক থেকে, দৃষ্টিভঙ্গিতে এটাই বলা হয় যে এই পুরো অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা কে কন্ট্রোল করে না, ব্রেনের দ্বারাই এটি কন্ট্রোল হয়ে থাকে। এখানে বিভিন্ন নীতি আছে, কিন্তু এর মধ্যে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে কারা? সেটা হচ্ছে হরমোনস, নিউরোট্রান্সমিটার, ব্রেন ডিসফাংশন এক্সেট্রা। এবার এইগুলোকে নিয়ে আমরা এবার বর্ণনা করব। অ্যাগ্রেশনের অন্যতম এবং প্রধান যদি কারণের মধ্যে কিছু ধরা হয়, সেটাকে বলা হয় জেনেটিক্স। জেনেটিক্স ওয়াইজ আমরা কিন্তু বা উত্তরাধিকার সূত্রে আমরা কিন্তু রাগ বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার নিজের মধ্যে পেয়ে থাকি। এখানে অনেক কিছু এভিডেন্সও এই জিনিসটাকে প্রমাণ করেছে যে জেনেটিক্স আমাদের অ্যাগ্রেসিভ প্রবণতাকে অনেকটা বাড়িয়ে তোলে এবং এই বিহেভিয়ারগুলোকে বাড়তে সাহায্যও করে। এর পরবর্তীটা হচ্ছে হরমোনসও কিন্তু অ্যাগ্রেসিভ বিহেভিয়ারে একটু উল্লেখযোগ্য
কারণ হরমোনসের মধ্যে টেস্টোস্টেরন কিন্তু আসল ভূমিকা পালন করে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন টেস্টে দেখা গেছে যেসব অ্যাগ্রেসিভ মানুষ এবং ক্রিমিনালরা আছে তাদের মধ্যে টেস্টোস্টেরন লেভেল অনেক হাই। উল্টো দিকে মেয়েদের মধ্যে আবার যে সমস্ত ক্রিমিনালস দেখা যায় সেখানে লক্ষ্য করা যায় যে তাদের মেনস্ট্রুয়াল ফেজ বা মেনস্ট্রুয়াল সাইকেলে মেনস্ট্রুয়াল ফেজে যখন তাদের প্রোজেস্টেরন লেভেল একদম লো থাকে তখনই তাদের কিন্তু অ্যাগ্রেশন লেভেলটাও বেড়ে যায়। আর যখন তাদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন লেভেল হাই হয়ে যায় তখন তাদের কিন্তু অ্যাগ্রেশন লেভেলটা লো হয়ে যায়। মানে এটা একটু বন্ধ করে, মানে টেস্টোস্টেরন হাই থাকলেও হচ্ছে যেমন ছেলেদের মধ্যে অ্যাগ্রেসিভ লেভেল অনেক বেশি হয়, তেমন মেয়েদের ক্ষেত্রে কিন্তু আবার যখন প্রোজেস্টেরনের ইস্ট্রোজেনের লেভেল বেড়ে যায় তখন অ্যাগ্রেশন কমে যায়। আবার যখন অ্যাগ্রেশন বাড়ে, মানে ওগুলোর পরিমাণ কমে যায়, হরমোনসের পরিমাণ কমে যায়, তখন কিন্তু অ্যাগ্রেশনের লেভেল বেড়ে যায়। মানে আমরা এটা মেয়েরা ভালো মতোই জানি যে আমাদের মেনস্ট্রুয়াল ফেজের ওই টাইমটা হচ্ছে আমাদের কিন্তু ভীষণ মুড খারাপ থাকে, আমরা চিড়চিড়ে হয়ে যাই, বিরক্ত হই, তো ওইগুলো কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাগ্রেশন। এর পরবর্তীটা হচ্ছে স্টেরোটোনিন। স্টেরোটোনিন কি? স্টেরোটোনিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। তো এই নিয়ে বহুদিন ধরে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে যে নিউরো ট্রান্সমিটারের সাথে আমাদের হিউম্যান বা অ্যানিমাল অ্যাগ্রেশনের কী সম্পর্ক আছে। তো এই সমস্ত রিসার্চ দ্বারা এটাই ধরা হয়েছে বা এটাই বলা হয়েছে যে নিউরো ট্রান্সমিটারে অনেক ভ্যারাইটিস আছে, তার মধ্যে স্টেরোটোনিন হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে কন্ট্রোল করে থাকে। এবারে স্টেরোটোনিন বাড়া কম, যাদের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা যায় তাদের ক্ষেত্রে স্টেরোটোনিনের মাত্রা কম থাকে। তো সোশ্যালি ইভেন অ্যালকোহল কনজিউমের জন্য কিন্তু স্টেরোটোনিনের মাত্রা কম হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে বার্থ কমপ্লেক্সন মানে জন্মগত কিছু অসুবিধার জন্য কিন্তু স্টেরোটোনিনের পরিমাণ কম হয়। এছাড়াও কী হয়, ব্রেন ফাংশনস, ব্রেনে ফ্রন্টাল এবং ব্রেনের ফ্রন্টাল এবং টেম্পোরাল প্লেসের কিছু ডিসফাংশনস দেখা দিলে কিন্তু অনেক সময় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বেড়ে থাকে। যাদের মধ্যে দেখা গেছে যে সমস্ত ক্রিমিনাল মাইন্ডেড মানুষজন আছে তাদের ক্ষেত্রে পুয়ার ব্রেন ডিসফাংশন ইন ফ্রন্টাল অ্যান্ড টেম্পোরাল প্লেসের দেখা গেছে। এছাড়াও আরও যেগুলো শারীরিক দিক থেকে হয়ে থাকে সেটা হচ্ছে নিউট্রিশন ডেফিসিয়েন্সি। অনেক সময় আয়রন, জিঙ্ক, কোলেস্ট্রল, গ্লুকোজ এই সমস্ত কিছুর ঘাটতি দেখা দিলেও কিন্তু আমাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস বেড়ে যায়। এর পরবর্তীতে আমরা আসছি হচ্ছে সাইকোলজিক্যাল কজে। সাইকোলজিক্যাল কজের মধ্যে কি পড়ছে? ইমোশনস, নেগেটিভ ইমোশনস, ভয়, রাগ, দুঃখ বা ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, এই সমস্ত কিছু, রিজেকশন, এই সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের সাথে লিঙ্ক আপ আছে। এরপর হচ্ছে আমাদের মেন্টাল হেলথ মানে আমাদের সেভাবে কোনো রকম কিছু সমস্যা যেমন বাইপোলার আছে, ADHD আছে, বর্ডলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, মানে কোনো মেন্টাল ডিসঅর্ডার থাকলেও কিন্তু সেখান থেকে সেগুলো আমাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। আর এই সাইকোলজিক্যাল দিক থেকে মেন কজ হচ্ছে ট্রমা। আমরা জেনেছি যে কোনো রকম ট্রমাটিক সিচুয়েশন, মেনলি চাইল্ডহুড ট্রমা যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের যে রিস্কটা থাকে এটা অনেক অংশ দিয়ে দেয়। এরপর আসছি সোশ্যাল কজে। সোশ্যাল কজের মধ্যে পড়ছে হচ্ছে ফার্স্ট হচ্ছে প্যারেন্টাল রিয়ারিং স্টাইল। প্যারেন্টাল রিয়ারিং স্টাইলের মধ্যে কি পড়ছে? এখানে 5 অ্যাসপেক্টস ধরা হচ্ছে, মানে 5টা দিক। প্যারেন্টের সাথে বাচ্চার সম্পর্ক দিক থেকেও কিন্তু তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা কোথাও গিয়ে কন্ট্রোল হচ্ছে। আমাদের প্যারেন্ট আমাদের ঠিকঠাকভাবে দেখাশোনা করতে না পারে, তারা যদি আমাদের ভীষণ একটা টাফ ডিসিপ্লিনের মধ্যে রাখে, বা হতে পারলো ঠিক মতো আমাদের দিকে দৃষ্টি দিতে পারলো না, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক রকম হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার লক্ষ্য করা পারে। এছাড়াও হচ্ছে প্যারেন্টের সাথে আমাদের কীরকম সম্পর্ক, তারা আমরা সবসময় প্যারেন্টদের, কারণ তারাই যেহেতু ফার্স্ট তাদের অবজারভেশন বাবল হয়ে থাকে, তো ওদেরকে লক্ষ্য করে। এবার বাবা বা মায়ের যদি কারোর একজনের একটা বিহেভিয়ার থাকে তখন তো তার মধ্যে জেনেটিকভাবে অ্যাগ্রেসিভ নেই, তার বয়সের সাথে ফ্রাস্ট্রেটেড হয়ে হয়তো সে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে, কিন্তু সে সেটাই দেখছে, ওই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলোকেই কিন্তু সে অবজার্ভ করে। আর কি বুলিং আমরা গিয়ে প্রপারভাবে হচ্ছে পার্টিসিপেট করতে না পারলে বা কোনোভাবে ঠিকমতো লোকের সাথে মিশতে না পারলে, বন্ধুদের সাথে ঠিকমতো কথা বলতে না পারলে আমরা ভীষণভাবে বুলিং হয়ে থাকি। তো সেখান থেকেও কিন্তু অ্যাগ্রেসিভ
অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কিন্তু সৃষ্টি হচ্ছে। এছাড়াও কিছু এনভায়রনমেন্ট কজেস আছে। এনভায়রনমেন্ট কজের মধ্যে আমাদের টেম্পারেচার এখন ভীষণ গরম, তো এই গরমের ক্ষেত্রে অস্বস্তিজনিত কারণে আমরা ভীষণভাবে রেগে যাচ্ছি, ভালো লাগছে না, মেজাজ খিটখিটে হয়ে আছে। এছাড়াও ক্রাউডিং, অনেক মানুষ থাকলে একদমই ভিড়ভাড়টা পছন্দ করে না, কিন্তু সেখানে ভিড়ের মধ্যে গিয়ে তাদের মধ্যে হরমোনসও কিন্তু অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের একটু উল্লেখযোগ্য কারণ। হরমোনসের মধ্যে টেস্টোস্টেরন কিন্তু আসল ভূমিকা পালন করে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন টেস্টে দেখা গেছে যেসব অ্যাগ্রেসিভ মানুষ এবং ক্রিমিনালরা আছে তাদের মধ্যে টেস্টোস্টেরন লেভেল। থিওরিজ অফ অ্যাগ্রেশন, এই অ্যাগ্রেশনেরও বিভিন্ন কিন্তু থিওরিজ আছে। মানে ফার্স্ট থিওরি হচ্ছে সাইকোডাইনামিক থিওরি। সাইকোডাইনামিক কথাটা দিয়ে বোঝা যাচ্ছে এই থিওরিটা কে দিয়েছে? ফ্রয়েড বলে গেছেন যে আমাদের এই মনুষ্য জীবনে প্রসেসের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট সহজাত প্রবৃত্তি রয়েছে, একটা হচ্ছে লাইফ ইনস্ট্যান্ট আর একটা হচ্ছে ডেথ ইনস্ট্যান্ট। মানে জীবন আর মৃত্যু, এই দুটোর মাঝখানে কিন্তু আমাদের সারা জীবন একটা দ্বন্দ্ব চলতে থাকে। আর তার রেজাল্ট কি হয়? সেলফ ডিস্ট্রাকটিভনেস মানে ধ্বংস। এই স্বধ্বংস প্রবণতা দেখা যায়, যেটা আমাদেরকে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের দিকে লিড করে। এই যে লাইফ আর ডেথের মাঝখানে যে স্ট্রাগলটা আমরা করি না, সেখান থেকে কোনোভাবে আমাদের ফার্স্ট্রেশন, টেনশন, বিভিন্ন কিছু সৃষ্টি হয়, যেগুলো আমাদেরকে এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি করার দিকে এগিয়ে নিয়ে যায়। ফ্রয়েডের এই থিওরিটাকে আমরা হাইড্রোলিক মডেল অফ অ্যাগ্রেশন হিসাবেও কিন্তু জেনে থাকি। এরপর কি বলছে? এরপরটা হচ্ছে ফার্স্ট্রেশন অ্যাগ্রেশন থিওরি। আমরা জানি যে ফার্স্ট্রেশনের সাথে অ্যাগ্রেশন ভীষণভাবে একটা লিঙ্ক আপ একটা জিনিস। মানে ফার্স্ট্রেশন থাকলেই সেখানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আসবে, আর অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য কোথাও কোথাও সেই জায়গাটা ফার্স্ট্রেশন আসছে। তো এখানটাকে এটাকে এক ধরনের বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ বলা হয়ে থাকে। মানে এখানে বলা হয় যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আসেই হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে। মানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হচ্ছে ফ্রাস্ট্রেশনের রেসপন্স। ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে থাকছি, আর এটা ইন্ডিভিজুয়ালি হয়ে থাকে। কখনো কোনো ওভার ক্রাউডিং হলে বা আমরা কোনো কারণে ফেলিওর হলে, গোল অ্যাচিভ থেকে ফেলিওর হলে এই ধরনের ফ্রাস্ট্রেশন আমরা পেয়ে থাকি, এবং এই ফ্রাস্ট্রেশনটা থেকে কিন্তু কোথাও গিয়ে আমাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেসিভ হাইপোথেসিসকে আমরা কিন্তু ড্রাইভ রিডাকশন থিওরি নামেও জেনে থাকি। ডলার্ট আর এল ক্লেম এটা বলেছেন যে ফ্রাস্ট্রেশন অলওয়েজ কজেস অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাগ্রেশন ইজ অলওয়েজ কজড বাই ফ্রাস্ট্রেশন। ঠিক আছে, মানে ফ্রাস্ট্রেশন সর্বদাই অ্যাগ্রেশনের কারণ, আর অ্যাগ্রেশন হচ্ছে সব সময় কারণ হচ্ছে অ্যাগ্রেশন। মানে ডলার বলেছেন যে ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশনের কারণ, আবার অ্যাগ্রেশন ফ্রাস্ট্রেশনের কারণ, মানে দুটোর সাথে সম্পর্কযুক্ত। সোশ্যাল লার্নিং থিওরি নেক্সট হচ্ছে
দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট হচ্ছে দেন নেক্সট